আচ্ছা, চোখ বন্ধ করে একবার একটা দৃশ্য কল্পনা করার চেষ্টা করুন। ১৩ শতকের একটা আধো অন্ধকার মঠের প্রকোষ্ঠ। হুম, বেশ রহস্যময় একটা পরিবেশ। একদম। আর সেখানে একটা বড় পাথরের টেবিলের ওপর রাখা আছে এমন একটা বই, যার ওজন একজন পূর্ণবয়স্ক মানুষের সমান, মানে প্রায় ৭৫ কিলোগ্রাম। বাপরে, ৭৫ কেজি ওজনের একটা বই! হ্যাঁ, আর এর বিশাল চামড়ায় বাঁধানো মলাট সরালেই চোখের সামনে ভেসে ওঠে পুরো ১ পৃষ্ঠা জুড়ে আঁকা স্বয়ং শয়তানের এক ভয়ঙ্কর ছবি। ও আচ্ছা, আমি বুঝতে পারছি আমরা কোন বিষয়টা নিয়ে কথা বলছি। ঠিক ধরেছেন। আজকে আমাদের এই গভীর বিশ্লেষণে আমরা ত্রয়োদশ শতকের এক চরম বিস্ময়, বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে রহস্যময় মধ্যযুগীয় পাণ্ডুলিপি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা কোডেক্স গিগাস বা ইতিহাসের পাতায় শয়তানের বাইবেল নামে বেশি পরিচিত। দারুণ একটা টপিক। এটা নিয়ে তো মানুষের কৌতূহলের কোনো শেষ নেই। আসলেই তাই। আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছে ডুভেলের লেখা এই পাণ্ডুলিপি ভিত্তিক একটা উপন্যাস। তো আমাদের মূল উদ্দেশ্যটা হলো যাজক অ্যাঞ্জেলো ম্যাড্রাডোরের লেখা একটা বিস্তারিত প্রতিবেদন, আর এই বইটা নিয়ে লেখা বেশ কিছু আর্টিকেল ও রিভিউ থেকে আসল সত্যটা বের করা। মানে ওই উপন্যাসের পেছনের ঐতিহাসিক সত্য আর এর ভেতরে লুকিয়ে থাকা কাল্পনিক রোমান্সের মধ্যকার পার্থক্যটা আমরা আজ খুঁজব, তাই তো? ঠিক তাই। শুরুতেই ওই পাণ্ডুলিপিটার অবিশ্বাস্য গঠনের কথাই আসি। একটা বই যার দৈর্ঘ্য ৯০ সেন্টিমিটার আর ওজন ৭৫ কেজি। এর সাথে জড়িয়ে থাকা কিংবদন্তিটা আরও বেশি চমকপ্রদ। হ্যাঁ, ওই যে বলা হয় এটা নাকি মাত্র এক রাতে লেখা হয়েছিল। একদম। বলা হয় এক রাতে লেখা, আর যে এই বইটা স্পর্শ করবে সে নাকি বিশেষ কোনো ক্ষমতার অধিকারী হবে। এই পাণ্ডুলিপিটার বাহ্যিক বিশালতা আর এর পেছনের কিংবদন্তি আসলেই মানুষকে হতবাক করে। কিন্তু আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, মানে এর তৈরি হওয়ার প্রক্রিয়াটা বিশ্লেষণ করি, তাহলে বিষয়টা একটু অন্যরকম দাঁড়ায়। অন্যরকম মানে? ধরুন ৭৫ কেজি ওজনের একটা বই তৈরি করা তো সেই সময়ে কোনো সাধারণ ব্যাপার ছিল না। এত বিশাল একটা পাণ্ডুলিপি বানাতে প্রায় ১৬০টারও বেশি পশুর চামড়া বা পার্চমেন্টের প্রয়োজন হয়েছিল। অবিশ্বাস্য! ১৬০টা পশুর চামড়া! হ্যাঁ, আর ওই যে এক রাতে লেখার কিংবদন্তির কথা বললেন, আধুনিক বৈজ্ঞানিক বিশ্লেষণ কিন্তু ভিন্ন কথা বলে। হস্তলিপি বিশারদারা দেখেছেন পুরো বইটার হাতের লেখা এতটাই সামঞ্জস্যপূর্ণ যে এটা নিশ্চিতভাবেই একজন মানুষের লেখা। কিন্তু একজন মানুষের পক্ষে এত বিশাল একটা গ্রন্থ একা হাতে লেখা? সেটাই, এটা লিখতে আর এর ইলাস্ট্রেশনগুলো করতে অন্তত ২০ থেকে ৩০ বছর সময় লাগার কথা। ২০ থেকে ৩০ বছর? বাপরে! হ্যাঁ, এখন প্রশ্ন হলো এই দীর্ঘ সময় ধরে একজন মানুষ কেন এমন একটা কাজ করলেন, আর কেনই বা একটা পবিত্র গ্রন্থের ভেতর শয়তানের ছবি আঁকলেন। ঠিক, এই বিষয়টা তো খুবই অদ্ভুত। ধর্মগ্রন্থে শয়তানের ছবি কেন থাকবে? আর করা হতো, কিন্তু ত্রয়োদশ শতাব্দীতে যখন এটা তৈরি হয়েছিল তখন থেকে শুরু করে পরবর্তী শত শত বছর ধরে চার্চের বড় বড় যাজক থেকে শুরু করে অ্যালকেমিস্টরা এর ভেতরে আলো অথবা অন্ধকারের পথ খুঁজে ফিরেছেন। ও মাম, মানে তারা ভেবেছিল এর ভেতর কোনো গোপন জ্ঞান লুকিয়ে আছে? একদম ঠিক। তারা বিশ্বাস করতেন এর ভেতরে এমন কিছু লুকানো জ্ঞান আছে যা সাধারণ পৃথিবীর নিয়মের বাইরে। আচ্ছা, একটা ৭৫ কেজি ওজনের বই, যার পাতায় শয়তানের ছবি, আর যা নিয়ে এত শতকের কৌতূহল, যদি বিষয়টা শুধু একটা বইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকতো তাহলেও এটা যথেষ্ট রোমাঞ্চকর হতো। কিন্তু ব্যাপার তো সেখানেই থেমে নেই। একদমই না। আমাদের হাতে থাকা সোর্সগুলো বলছে এই পাণ্ডুলিপিটার জন্মস্থানের পেছনে ইতিহাসটা আরও বেশি গা ছমছমে, মানে অনেকটা আধুনিক কালের কোনো ট্রু ক্রাইম থ্রিলারের মতো। হ্যাঁ, ওই বোহেমিয়ার ঘটনাটার কথা বলছেন তো? হ্যাঁ, বোহেমিয়ার দক্ষিণাঞ্চলে সেখানে একটা বেনেডিক্টাইন কনভেন্টে প্রত্নতাত্ত্বিকরা খনন কাজ চালাতে গিয়ে একটা অভাবনীয় আবিষ্কার করে বসেন। মাটির নিচ থেকে তারা একটা আস্ত গণকবর খুঁজে পান। ওহ, এটা তো বেশ ভয়ঙ্কর একটা ব্যাপার। যেহেতু জায়গাটা একটা কনভেন্ট বা মঠ ছিল, তাই স্বাভাবিকভাবেই প্রত্নতাত্ত্বিকরা শুরুতে ধরে নিয়েছিলেন যে এগুলো হয়তো পুরনো আমলের কোনো সন্ন্যাসীদের কঙ্কাল হবে। কিন্তু খনন কাজ গভীরে যাওয়ার পর তাদের ধারণা সম্পূর্ণ পাল্টে যায়। কারণ কঙ্কালগুলো তো আসলে কোনো সন্ন্যাসী ছিল না, তাই না? ঠিক বলেছেন, সেগুলো ছিল নারী এবং শিশুদের। একটা মঠের ভেতরে নারী ও শিশুদের গণকবর পাওয়ার এই বিষয়টা পুরো ইতিহাসকে একটা বড় প্রশ্নের মুখে ফেলে দেয়। এটা আসলেই একটা বড় ধাক্কা।
বেনেডিক্টাইন কনভেন্টের নিয়মকানুনের দিকে তাকালে এই আবিষ্কারের ভয়াবহতা আরও গভীরভাবে বোঝা যায়। তাদের তো নিজস্ব কিছু কঠিন নিয়ম ছিল, তাই না? হ্যাঁ, বেনেডিক্টাইন সন্ন্যাসীদের জীবনযাপন অত্যন্ত কঠোর শৃঙ্খলায় মোড়ানো ছিল। তাদের রুল অফ সেন্ট বেনেডিক্ট মেনে চলতে হতো। সেখানে কনভেন্টের নিজস্ব সমাধিক্ষেত্রে এভাবে কোনো পরিচয় ছাড়া গণকবর দেওয়ার কোনো বিধানই ছিল না। মানে তারা তো আজীবন সত্য আর পবিত্রতার ব্রত নিয়ে চলেন। একদম। কিন্তু এই আবিষ্কার প্রমাণ করে যে শত শত বছর আগে সেখানে এমন কিছু একটা ঘটেছিল, কোনো এক অজানা বিপর্যয়ের কারণে সন্ন্যাসীরা তাদের নিজেদের সব পবিত্র নিয়ম ভেঙে ফেলতে বাধ্য হয়েছিলেন। নারী আর শিশুদের মৃতদেহগুলো গোপনে মাটি চাপা দিয়েছিলেন তারা। হ্যাঁ, আর তাদের কোনো নাম ছিল না, কোনো পরিচয় ছিল না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, কনভেন্টটা পৃথিবী থেকে চিরতরে মুছে যাওয়ার আগ পর্যন্ত এই গোপন রহস্যটা তারা অত্যন্ত সতর্কতার সাথে লুকিয়ে রেখেছিলেন। এই নারী ও শিশুরা কারা ছিল? কোনো মহামারীতে তাদের মৃত্যু হয়েছিল, নাকি এর পেছনে কোনো বড় ধরনের রাজনৈতিক বা ধর্মীয় হত্যাকাণ্ড লুকিয়েছিল, তা কিন্তু আজ পর্যন্ত একটা অমীমাংসিত রহস্য। ঠিক। আর এই অমীমাংসিত রহস্যটাই তো লেখকদের জন্য দারুণ একটা রসদ। একদম তাই। অমীমাংসিত এক গণকবর আর ৭৫ কেজি ওজনের এক অভিশপ্ত বই, এই দুটো বিষয়ে যদি কোনো হলিউড ডিরেক্টরের কাছে নিয়ে যাওয়া হয়, অনেকেই বলবেন এটা বাস্তবের চেয়েও বেশি সিনেম্যাটিক। হ্যাঁ, কারণ ধ্বংসপ্রাপ্ত কনভেন্ট আর সেই গণকবরটা তো মূলত সেই একই জায়গা যেখানে আমাদের কোডেক্স গিগাস তৈরি হয়েছিল। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগিয়েছেন জার্মান লেখক রিচার্ড ডিউবেল। তিনি এই বাস্তব ঘটনাগুলোকে উপজীব্য করে ২০১১ সালে একটা উপন্যাস লিখেছেন, যেটার নামও দ্য ডেভিলস বাইবেল। আচ্ছা, প্ল্যানেট পাবলিশিং থেকে প্রকাশিত ওই ৫১২ পৃষ্ঠার বিশাল বইটার কথা বলছেন? হ্যাঁ, ওই বইটাই। এর কাহিনী শুরু হয় ১৫৭২ সালের বোহেমিয়ায়। ঠিক সেই অর্ধেক ধ্বংসপ্রাপ্ত কনভেন্টিতে ঘটে যাওয়া এক রক্তক্ষয়ী হত্যাকাণ্ডের মধ্য দিয়ে গল্পের শুরু। এই উপন্যাসের প্লটটা বেশ ইন্টারেস্টিং। সোর্স থেকে জানা যায়, উপন্যাসে ৮ বছর বয়সী একটা ছেলে আছে, যার নাম আন্দ্রেজ। এই আন্দ্রেজ তার নিজের চোখের সামনে তার বাবা মা সহ ১০ জন মানুষের এক মর্মান্তিক হত্যাকাণ্ড হতে দেখে। আর তারপর সে সেই ৭৫ কেজি ওজনের কোডেক্স গিগাস বা শয়তানের বাইবেলটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। দাঁড়ান, ৮ বছরের একটা বাচ্চা ৭৫ কেজির একটা বই নিয়ে পালিয়ে যায়? হ্যাঁ, উপন্যাসে এমনই বলা হয়েছে। তবে কাহিনী এখানে শেষ নয়। উপন্যাসে একটা গোপন সন্ন্যাসী সম্প্রদায়ের কথা বলা হয়েছে। ৭ জন কালো পোশাকধারী সন্ন্যাসী এই রহস্যময় পাণ্ডুলিপিটা পাহারা দেয়। আচ্ছা, সেই ৭ জন সন্ন্যাসীর মিথটা এখানে নিয়ে আসা হয়েছে। ঠিক। বলা হয় এই পাণ্ডুলিপিটা এতটাই ভয়ঙ্কর যে এর কারণে নাকি ইতোমধ্যে ৩ জন পোপের মৃত্যু হয়েছে এবং এটা নাকি পৃথিবীর ধ্বংসের বার্তা ঘোষণা করতে পারে। এই বিপজ্জনক বইটা উদ্ধার করার জন্য ক্যাথলিক চার্চ ফাদার জেভিয়ারকে সম্রাট রুডলফের দরবারে পাঠায়। উপন্যাসের এই প্রেক্ষাপটটা ভীষণ কৌতূহল উদ্দীপক। ফাদার জেভিয়ারের চরিত্রটা এখানে এমনভাবে সাজানো হয়েছে যে চার্চের উচ্চপদস্থ কর্মকর্তাদের নির্দেশে এই মিশন সফল করার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। মানে সে বেশ ধুরন্ধর একটা চরিত্র। একদম। সে আসল কপিটা খুঁজে বের করার জন্য নিজের যোগাযোগ, প্রভাব এবং মানুষকে ম্যানিপুলেট করার ক্ষমতা অত্যন্ত সুনিপুণভাবে ব্যবহার করে। লেখক এখানে ক্ষমতার দ্বন্দ্বকে খুব চমৎকারভাবে তুলে ধরেছেন। গল্পের প্লট হিসাবে এটা অসাধারণ, কোনো সন্দেহ নেই। কিন্তু আচ্ছা, একটু আগে যে বললাম এখানে এসে চরম একটা লজিক্যাল ধাক্কা খেতে হয়। হ্যাঁ, ওই ৮ বছরের বাচ্চার ব্যাপারটা, তাই তো? হ্যাঁ, আমরা একটু আগেই বিস্তারিত আলোচনা করলাম যে কোডেক্স গিগাস পাণ্ডুলিপিটার ওজন ৭৫ কিলোগ্রাম। এটা এতই বিশাল যে একজন সুস্থ সবল প্রাপ্তবয়স্ক মানুষের পক্ষেও এটা স্বাভাবিকভাবে হাতে তুলে দৌড়ানো প্রায় অসম্ভব। তা তো বটেই। সেখানে ৮ বছর বয়সী একটা বাচ্চা ছেলে যে মাত্রই তার চোখের সামনে নিজের পরিবারের মর্মান্তিক হত্যাকাণ্ড দেখেছে, সে কিভাবে ৭৫ কেজি ওজনের একটা বিশাল বই নিয়ে পালিয়ে যেতে পারে? এটা কি পদার্থবিজ্ঞানের সাধারণ নিয়মের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক নয়? হা, একদম ঠিক। আক্ষরিক অর্থেই এটা অসম্ভব। ৭৫ কেজির একটা বই সরাতে ঠেলাগাড়ি বা একাধিক মানুষের প্রয়োজন। ডিউভেল কাহিনীর খাতিরে এই বাস্তবতাকে ইচ্ছাকৃতভাবেই এড়িয়ে গেছেন। থ্রিলার উপন্যাসে অনেক সময় পাঠকদের মনোযোগ ধরে রাখার জন্য বাস্তবতা সীমা অতিক্রম করা হয়।
হ্যাঁ, ফিকশনে তো একটু আধটু স্বাধীনতা নেওয়াই যায়। তবে এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো লেখক কিভাবে এই কাল্পনিক অতিরঞ্জনের সাথে বাস্তব ঐতিহাসিক চরিত্রগুলোর একটা নিখুঁত সংমিশ্রণ ঘটিয়েছেন। মানে বাস্তব চরিত্রদের কাল্পনিক গল্পে ঢুকিয়ে দেওয়া। ঠিক তাই। তিনি জানতেন যে ৮ বছরের বাচ্চার এই ঘটনা অবাস্তব, কিন্তু পাঠককে ইতিহাসের একটা ঘোরের মধ্যে ফেলার জন্য তিনি চমৎকার কিছু বাস্তব চরিত্র ব্যবহার করেছেন। যেমন ধরুন, উপন্যাসে আমরা দেখতে পাই সম্রাট রুডলফের কথা। হ্যাঁ, সোর্সগুলোতে তাকে কোথাও সম্রাট রুডলফ দ্বিতীয়, আবার কোথাও সপ্তম হিসেবে উল্লেখ করা হয়েছে। একদম। এর পাশাপাশি আছেন কার্ডিনাল সার্ভান্তেস, তারপর ভিয়েনা বা উইনা নিউস্টেডের বিশপ মেলচিওর খ্যাসল, আর আছেন পোপ অষ্টম ক্লিমেন্ট, যিনি 1592 সালের 30 জানুয়ারি থেকে 1605 সালের 5 মার্চ পর্যন্ত ক্যাথলিক চার্চের দায়িত্বে ছিলেন। এই ঐতিহাসিক ফিগারগুলো গল্পে একটা আলাদা ওজন নিয়ে আসে। হ্যাঁ, সেই সময়ের ক্যাথলিক চার্চের ভেতরকার রাজনৈতিক উত্তেজনা এবং এই চরিত্রগুলোর উপস্থিতি গল্পে একটা ঐতিহাসিক প্রামাণিকতা যোগ করে। শুধু তো চার্চের লোকেরাই নয়, লেখক এখানে আরও একটা দারুণ ঐতিহাসিক মাত্রা যোগ করেছেন। ইংরেজ অ্যালকেমিস্ট জন ডি এবং এডওয়ার্ড কেলিকেও তো কাহিনীতে নিয়ে আসা হয়েছে। জন ডির উপস্থিতি এই গল্পের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইতিহাসের পাতায় জন ডি একজন অত্যন্ত আকর্ষণীয় এবং রহস্যময় চরিত্র। উনি তো রানী প্রথম এলিজাবেথের উপদেষ্টাও ছিলেন, তাই না? হ্যাঁ, তিনি ছিলেন একাধারে গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী এবং রানীর উপদেষ্টা, কিন্তু তিনি সবচেয়ে বেশি পরিচিত তার এনকিয়ান সিস্টেমের জন্য। ও আচ্ছা, ওই যে আত্মাদের সাথে কথা বলার ভাষাটা। ঠিক। অ্যাকোর্ড কেলির সাথে মিলে তিনি দাবি করেছিলেন যে তারা ফেরিস্তা বা আত্মাদের সাথে যোগাযোগ করার একটা ভাষা আবিষ্কার করেছেন। সম্রাট রুডলফের দরবারে এই কিমিয়াবিদদের আনাগোনা ইতিহাসের একটা সত্য ঘটনা। আর শয়তানের বাইবেল বা কোডেক্স গিগাসের মতো একটা বইয়ের খোঁজে এদের যুক্ত করাটা তো দারুণ ব্যাপার। একদম। এই গুপ্তজ্ঞান এবং অতিপ্রাকৃত ক্ষমতার কিংবদন্তির খোঁজে জন ডির মতো একজন অ্যালকেমিস্টের উপস্থিত থাকাটা থিম্যাটিক্যালি একেবারে নিখুঁত। ঐতিহাসিক এই চরিত্রগুলোর সাথে ফাদার জেভিয়ার বা আন্ড্রেজের মতো কাল্পনিক চরিত্রগুলোর মিথস্ক্রিয়া উপন্যাসটিকে একটা অন্যরকম মাত্রা দিয়েছে। গুপ্তঘাতক, গোপন সংগঠন, শয়তানের বাইবেল, পৃথিবীর ধ্বংসের হুমকি, আর তার সাথে এত সব বাস্তব ঐতিহাসিক চরিত্র। এত বিশাল একটা ক্যানভাস দেখে যে কেউই তো আশা করবে যে ড্যান ব্রাউনের দ্য দা ভিঞ্চি কোডের মতো টানটান উত্তেজনায় ভরপুর একটা থ্রিলার পড়তে যাচ্ছে। হ্যাঁ, সাধারণ পাঠকের প্রত্যাশা তো তেমনই হওয়ার কথা। কিন্তু আমাদের হাতে থাকা সোর্স, বিশেষ করে যাজক অ্যাঞ্জেলো মেড্রাডো বা রিভিউয়ের ইউরির মূল্যায়ন থেকে আমরা সম্পূর্ণ ভিন্ন একটা চিত্র পাই। ভিন্ন চিত্র মানে বইটা থ্রিলার নয়। না, পাঠকরা একটা শ্বাসরুদ্ধকর ঐতিহাসিক রহস্য সমাধানের আশা নিয়ে বইটা পড়া শুরু করেছিলেন, কিন্তু রিভিউগুলো অনুযায়ী বইটা শেষ পর্যন্ত পরিণত হয় অ্যাগনেস উইগেন্ড এবং শিক্ষানবিশ অ্যালকেমিস্ট আন্ড্রেস ফন ল্যাগেনফেলস, যিনি পরবর্তীতে সম্ভবত সাইপ্রিয়ান খেসেল হিসেবে পরিচিত হন, তাদের দুজনের মধ্যকার একটা ধীর গতির প্রেমের গল্প বা রোমান্সে। সিরিয়াসলি? এত বড় একটা ঐতিহাসিক প্লট শেষে রোমান্স হয়ে গেল? হ্যাঁ, রিভিউয়াররা স্পষ্টতই বলেছেন যে কাহিনী অনেক জায়গায় অত্যন্ত ধীর, টানাটানি মনে হয়েছে এবং 512 পৃষ্ঠার এই বিশাল বইটার অনেকাংশ জুড়েই ছিল শুধু এই রোমান্সের বিস্তার। এটা তো পাঠকদের জন্য বেশ হতাশাজনক একটা ব্যাপার। এটা অনেকটা এমন যে কেউ একটা বিশাল রোলার কোস্টারে ওঠার জন্য দীর্ঘ লাইনে দাঁড়ালো, আর যখন তার পালা এলো তখন তাকে একটা ছোট বাচ্চাদের মেরিগো রাউন্ডে বসিয়ে দেওয়া হলো। হ্যাঁ, রোলার কোস্টার আর মেরিগো রাউন্ডের এই তুলনাটা দারুণ। পাঠকদের হতাশার মূল জায়গাটা ঠিক এখানেই। মানে প্রচ্ছদে একটা জিনিস দেখিয়ে ভেতরে অন্য কিছু দিলে তো মানুষ রেগে যাবেই। ঠিক। যখন বইয়ের প্রচারণায় 7 সন্ন্যাসীর গোপন সংগঠন আর অভিশপ্ত পাণ্ডুলিপির কথা বলা হয়, তখন পাঠকের প্রত্যাশা থাকে একরকম, কিন্তু ভেতরে যখন ধীরগতির রোম্যান্স পাওয়া যায় তখন হতাশ হওয়াটাই স্বাভাবিক। তবে এর পেছনের কারণটা বুঝতে হলে আমাদের তাকাতে হবে স্বয়ং লেখক রিচার্ড ডিউভেলের প্রেক্ষাপটের দিকে। আচ্ছা, উনার প্রেক্ষাপটটা কেমন ছিল? 1962 সালে জার্মানিতে জন্মগ্রহণ করা ডিউভেল মূলত ঐতিহাসিক রোম্যান্স লিখেই তার ক্যারিয়ার শুরু করেছিলেন। তার লেখা প্রথম দুটো বই ছিল ডেয়ার তুশ হ্যান্ডলা বা কাপড়ের ব্যবসায়ী এবং ডেজার্টহাউজেন কাইজা বা সহস্রাব্দের সম্রাট। মানে উনি আগে থেকেই রোমান্স ধারার লেখক ছিলেন। হ্যাঁ, কিন্তু তার তৃতীয় বই আ মাস্ক ফর দ্য মেদিচি তাকে প্রথমবারের মতো বেস্টসেলার তালিকায় নিয়ে আসে, আর এই বেস্টসেলার বইটা ছিল মূলত একটা ঐতিহাসিক রোম্যান্স। ও, এবার বুঝতে পারছি বিষয়টা। সুতরাং
ডিউভেল যখন দ্য ডেভিলস বাইবেল লিখতে বসলেন, তিনি আসলে তার সেই পুরনো এবং চেনা গণ্ডি বা কমফোর্ট জোন থেকে পুরোপুরি বেরোতে পারেননি। তিনি এত বিশাল একটা ঐতিহাসিক রহস্যের প্লট তৈরি করার পরও শেষ পর্যন্ত ঘটনা প্রবাহকে তার সেই পরিচিত রোমান্সের ছাঁচেই ফেলে দিয়েছেন। মানে একজন লেখক হিসেবে তিনি তার সবচেয়ে শক্তিশালী দিকটিকেই ব্যবহার করতে চেয়েছেন। ঠিক তাই, কিন্তু থ্রিলার প্রত্যাশী পাঠকদের কাছে সেটাই দুর্বলতা হিসেবে ধরা দিয়েছে। এত বিশাল একটা বিল্ড আপ আর ঐতিহাসিক প্রেক্ষাপটকে শেষে একটা সাধারণ প্রেম কাহিনীতে আটকে ফেলাটা সত্যি আক্ষেপের। যারা ইতিহাস এবং রহস্যের সমাধান খুঁজছিলেন তাদের কাছে 49.90 রিয়াল মূল্যের এই বইটা হয়তো একটা বড় ধাক্কার মতো ছিল। হ্যাঁ, বইটার দামের তুলনায় প্রাপ্তিটা অনেক পাঠকের কাছেই কম মনে হয়েছে। কিন্তু রিভিউগুলোর গভীরে গেলে দেখা যায় এত সমালোচনা আর ধীর গতির রোমান্স থাকা সত্ত্বেও রিভিউয়াররা কিন্তু বইটা একেবারে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলেননি। আচ্ছা, তাহলে পজিটিভ দিকও আছে কিছু? হ্যাঁ, যাজক অ্যাঞ্জেলো মেড্রাডো এবং অন্যান্য পাঠকরা স্বীকার করেছেন যে লেখকের লেখার হাত বেশ ভালো। এই শয়তানের বাইবেল বা কোডেক্স গিগাসের মূল কিংবদন্তিটা এতটাই আকর্ষণীয় যে উপন্যাসের পড়তে পড়তে ছড়িয়ে থাকা ধর্মীয় কিংবদন্তি আর অজানা ঐতিহাসিক ঘটনাগুলো ইতিহাসপ্রেমীদের জন্য একটা চমৎকার খোরাক হতে পারে। তার মানে ইতিহাসটা অন্তত ভালোভাবে তুলে ধরা হয়েছে। একদম। যদি কেউ রোম্যান্সের ধীর গতির অংশটুকুর সাথে কিছুটা আপোষ করতে পারেন, তবে 16 শতাব্দীর বোহেমিয়া, পোপদের রাজনৈতিক চাল এবং অ্যালকেমিস্টদের রহস্যময় দুনিয়ার যে চিত্রায়ন লেখক করেছেন তা সত্যি উপভোগ্য। ঠিক এখানেই আজকের এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয়টা লুকিয়ে আছে। ইতিহাস কিভাবে আধুনিক যুগে এসে সাহিত্যের মোড়কে নতুন রূপ পায়, এটা তার একটা চমৎকার উদাহরণ। আসলেই তাই। একবার ভাবুন তো, ত্রয়োদশ শতাব্দীর একটা আস্ত 75 কেজি ওজনের রহস্যময় ধর্মীয় পাণ্ডুলিপি, যা নিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে এত জল্পনা কল্পনা, এত প্রত্নতাত্ত্বিক রহস্য এবং একটা মর্মান্তিক গণকবরের কালো অধ্যায়, তা আধুনিক যুগে এসে কিভাবে নিছক একটা 49.90 রিয়াল মূল্যের রোম্যান্স উপন্যাসের মূল উপাদানে পরিণত হলো। এটা সত্যি ভাবনার বিষয়। এটা আমাদের দেখায় যে মিডিয়া আর পপ কালচার কিভাবে মানুষের কৌতূহলকে পুঁজি করে ঐতিহাসিক সত্যের সাথে কল্পনার মিশ্রণ ঘটায়। একদম। আর এই জায়গাটিতেই সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি বা ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। আজকের এই তথ্যের যুগে যে কোনো ঐতিহাসিক আখ্যান, তা সে উপন্যাসের পাতাতেই হোক বা অন্য কোনো মাধ্যমে, তাকে অন্ধভাবে বিশ্বাস করার আগে আমাদের সচেতন হতে হবে। ঠিক বলেছেন। ইতিহাসকে যখন বিনোদনের মোড়কে বিক্রি করা হয়, তখন অনেক ক্ষেত্রেই সত্য আর কল্পনার মধ্যকার সীমারেখাটা মুছে যায়। রিচার্ড ডিউভেলের এই বইটা তারই একটা বড় প্রমাণ। একসাথে মিশিয়ে ফেলা এগুলো খুব সহজেই একজন সাধারণ পাঠককে বিভ্রান্ত করতে পারে। আর এ কারণেই তথ্যের গভীরে গিয়ে সত্যকে যাচাই করার কোনো বিকল্প নেই। যখন ইতিহাস শুধুমাত্র বিনোদনের কাঁচামালে পরিণত হয়, তখন তার ভেতরের আসল ট্র্যাজেডিগুলো ঢাকা পড়ে যায়। ওই কনভেন্টের নারী আর শিশুদের মর্মান্তক গণকবরের বিষয়টাও যেমন ঢাকা পড়ে গেছে। ঠিক সেই পরিচয়হীন নারী ও শিশুদের গণকবরের বাস্তব ইতিহাসের চেয়ে হয়তো কাল্পনিক ফাজার জেভিয়ারের রোমাঞ্চকর অভিযানই পাঠকের কাছে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। এই রূপান্তরটা আমাদের বিনোদনপ্রিয় মানসিকতারই একটা প্রতিফলন। বাস্তব ইতিহাস আর কল্পনার এই মিশ্রণ আমাদের আজকের যুগের বিনোদন মাধ্যমের একটা খুব সাধারণ কৌশল হয়ে দাঁড়িয়েছে। আর এই পুরো আলোচনাটা শেষে আমাদের একটা নতুন ভাবনার জায়গা তৈরি করে দেয়। হ্যাঁ, সেই প্রশ্নটা তোলা খুবই জরুরি। কোডেক্স গিগাসের মতো পৃথিবীর সবচেয়ে বড় এবং রহস্যময় একটা পাণ্ডুলিপিকে যদি নিছক একটা প্রেমের গল্পের পটভূমি হিসেবে ব্যবহার করা যায়, আর এর পেছনের আসল গা ছুমছুমে ইতিহাসকে রোমান্সের আড়ালে ঢেকে দেওয়া যায়, তবে বর্তমানের পপ কালচারে এমন আরও কত ঐতিহাসিক নিদর্শন রয়েছে। আসলেই তো। কত শত প্রাচীন রহস্য, প্রত্নতাত্ত্বিক আবিষ্কার বা জটিল ঐতিহাসিক চরিত্র হয়তো আমাদের কাছে শুধুমাত্র বিনোদনের খাতিরে পুরোপুরি ভিন্ন, অতিরঞ্জিত বা সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। ইতিহাস কি তবে ধীরে ধীরে তার নিজস্ব সত্তা হারিয়ে শুধুই আমাদের বিনোদনের একটা পণ্যে পরিণত হচ্ছে? এই প্রশ্নটাই হয়তো আজকের দিনে অতীতকে বোঝার ক্ষেত্রে সবচেয়ে বড় ভাবনার বিষয় হতে পারে। একদম ঠিক। আজকের এই গভীর বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। অন্য কোনো দিন হয়তো ইতিহাসের পাতা থেকে এমনই আরও কোনো বিস্ময়কর রহস্যের সন্ধান আমরা করব।